গত ক্লাসে আমরা কি বলেছিলাম মনে আছে? স্টোমাকের বিভিন্ন নামগুলো, তাই না? দেখেন এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর কি পরবর্তী সেমিস্টারে আমরা কি করবো, পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে, তাহলে পেপটিক আলসার ডিজিজের সাথে সরাসরি সম্পৃক্ত কোনটা? এই অংশটা, স্টোমাকের এই অংশটা। যদি এই অংশটা ভালো করে না জানা থাকে পেপটিক আলসার ডিজিজে কি প্রবলেম হবে। ঠিক আছে, অবশ্যই জানা থাকা লাগবে। আমরা কি কোশ্চেন দিয়ে দিয়েছিলাম পরে কি পড়াবো আজকে? আচ্ছা, আজকে যা পড়াবো সেই কোশ্চেনগুলো লেখেন। আজকে শর্ট নোট পড়াবো কতগুলো। ঠিক আছে, শর্ট নোট কি কি পড়াবো? 1 নাম্বার লিভার, প্যানক্রিয়াস, সেলিভারি গ্ল্যান্ড, ডাইজেস্টিভ এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম, ENZYME, জেড এটা, ENZYME, ডাইজেস্টিভ এনজাইম। আচ্ছা, এইটুকু পড়ার পর আমাদের আরেকটা কোশ্চেন থাকবে অধ্যায়। দেখি এটা টাচ করতে পারলে তো ভালো। আচ্ছা, মুছে দিলাম, লেখা শেষ। আরেকটা কোশ্চেন লিখে নেন। How following food particle are digest? ঠিক আছে, কার্বোহাইড্রেট কিভাবে ডাইজেস্ট হয়, প্রোটিন কিভাবে ডাইজেস্ট হয়, ফ্যাট কিভাবে ডাইজেস্ট হয়। How following food particle are digest? ঠিক আছে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের অলমোস্ট কোশ্চেনটি এখানে শেষ হয়ে যাবে। এখন আমাদের বেসিক একটা কোশ্চেন বাকি থাকবে কি, ডাইজেস্টিভ সিস্টেমের এই যে আমরা পার্টগুলো পড়ছি, অর্থাৎ আমাদের অ্যাবডোমিনের ভিতরে যতগুলো অর্গান আছে এই অর্গানগুলো কোন কোন জায়গায় থাকে, রিজন অফ অ্যাবডোমিন। ঠিক আছে, এটা ডাইজেস্টিভ সিস্টেমের ডাইরেক্ট পার্ট না, বাট কি পার্ট অফ কি ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, আমরা পড়বো যখন বুঝবো। আপাতত এই দুইটা কোশ্চেন আমরা রাখি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা প্যানক্রিয়াস নিয়ে পড়ি। কি পড়বো? প্যানক্রিয়াস। আচ্ছা, যদি আমরা প্যানক্রিয়াস নিয়ে পড়ি, প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে কি? অগ্নাশয়। ওকে, তাহলে আমরা যদি অগ্নাশয় আকারে পড়ি, কি অগ্নি নির্বাপক কিছু? দেখেন, প্যানক্রিয়াস হচ্ছে এমন একটা গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডটাকে আমরা কি বলছিলাম এর আগে? মিক্স গ্ল্যান্ড, তাই না? আমরা টিস্যু অধ্যায়ে প্যানক্রিয়াস পড়ে আসছি, তাই না? প্যানক্রিয়াস হচ্ছে কি মিক্স গ্ল্যান্ডের একটা আইডিয়াল এক্সাম্পল। এখন আমরা যখন প্যানক্রিয়াস পড়ব, প্যানক্রিয়াসের প্রশ্নটা এইভাবে আসতে পারে, ওয়াই প্যানক্রিয়াস কল্ড মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, প্রশ্নটা এখানে ঘুরে আসতে পারে যে এতদিন আমরা পড়ছি প্যানক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড বলা হয়, এখন আমরা কি পড়ব, প্যানক্রিয়াসকে কেন মিক্সড গ্ল্যান্ড বলা হয়। এই প্রশ্নটা এইভাবেও কি ঘুরে আসতে পারে। তাহলে যদি এইভাবে প্রশ্নটা আসে, আমাদেরকে এই প্রশ্নের প্রিপারেশনে প্যানক্রিয়াসটা কি পড়তে হবে। ওকে, ওইখানে আমরা শুধু এক্সাম্পল পড়েছিলাম, এখানে আমরা কি পড়বো, একটু ডিটেলস পড়বো। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার, প্যানক্রিয়াস হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেমের অ্যাক্সেসরি পার্ট, তাই না? মূল পার্টের সাথে লাগানো কি বাম পাশের একটা পার্ট। আমরা যখন ডাইজেশন বললাম, মনে আছে সবার তো, ফুড অফ পাথওয়ে অফ ফুড ডাইজেশন মনে আছে না? আমরা কোথা থেকে বললাম? বাম পাশ থেকে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক জুস তৈরি হয়। ওকে, এটা যদি মনে থাকে তাহলে আমরা কি
why pancreas called mixed gland? এই ক্ষেত্রে আমরা কি বলবো, সংজ্ঞাটা বলবো। মিক্সড গ্ল্যান্ড কাকে বলে? যে গ্ল্যান্ডের মধ্যে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই ধরনের বৈশিষ্ট্য আছে তাকে কি বলে? মিক্সড গ্ল্যান্ড বলে। তাহলে এক্সোক্রাইন বৈশিষ্ট্য থাকার কারণে সে কি তৈরি করবে? মিক্সড গ্ল্যান্ড কেন বলবো? যার ভিতরে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই ধরনের বৈশিষ্ট্যই বিদ্যমান থাকবে। তারপরে এক্সোক্রাইন বৈশিষ্ট্যটা কি? এমন একটা গ্ল্যান্ড হবে যে গ্ল্যান্ডের সাথে কি থাকবে? নালী থাকবে। এই নালীতে সে কি নিঃসরণ করবে? এনজাইম, এনজাইম এবং মিউকাস, এটাই আমরা বলেছিলাম তো। আর এন্ডোক্রাইন মানে কি? এন্ডোক্রাইন হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যে গ্ল্যান্ডের সাথে কি নালী নাই, এটা কি করবে? ব্লাডের মাধ্যমে দূরবর্তী জায়গায় যে কি কাজ করার মতো কি রিলিজ করবে? হরমোন। ওকে, তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলো কি নিঃসরণ করে? এনজাইম। বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ এনজাইমগুলোকে নিঃসরণ করে কি এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো কি নিঃসরণ করে? হরমোন। ঠিক আছে, বিভিন্ন ধরনের হরমোন আমাদের বডিতে যা আছে ম্যাক্সিমাম হরমোন নিঃসরণ হয় কোথা থেকে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে। এখন কোনো একটা গ্ল্যান্ড যদি থাকে যার ভিতরে কি দুই ধরনের বৈশিষ্ট্যই আছে, ঠিক আছে, সে হরমোনও রিলিজ করে আবার এনজাইমও রিলিজ করে, তাহলে ওই টাইপের গ্ল্যান্ডকে আমরা কি বলবো? মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াস হচ্ছে কি এই টাইপের একটা গ্ল্যান্ডের আদর্শ উদাহরণ। কারণ কি? প্যানক্রিয়াসের ভিতরে এক্সোক্রাইন অংশ থেকে কিছু এনজাইম বের হয়। এনজাইমগুলোর নাম কি? অ্যামাইলেজ। আচ্ছা, এনজাইম চেনার উপায় কি এটা একটু বুঝতে হবে। হোয়াট ইজ এনজাইম? দেখেন, এনজাইম হচ্ছে একটা জৈব প্রভাবক। আমাদের শরীরের ভিতরে যত ধরনের রিঅ্যাকশন হচ্ছে প্রত্যেকটা রিঅ্যাকশনকে আমরা কি বলতেছি? বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। ভেরি গুড, বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। এখন বায়োকেমিক্যাল রিঅ্যাকশন দেখেন, একটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন আর একটা হচ্ছে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের প্রভাবক হিসাবে, বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করবে এরকম প্রভাবক হিসাবে যারা কাজ করে তাদেরকে বলা হয় কি? এনজাইম। আর কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে যারা বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে তারা কি? তিনটা হতে পারে, তাই না? তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা। বিক্রিয়ার গতির চাপ, তাই দিকে তাপমাত্রা বাড়ালে এদিকে যাবে, এদিকে চাপ বাড়ালে এদিকে যাবে, ঘনমাত্রা এদিকে বাড়ালে বিক্রিয়া এদিকে যাবে। এবং কি বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে। এনজাইমগুলো কি বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, নিজেদের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই এনজাইমগুলো তৈরি করে কে? বিভিন্ন রকম এক্সোক্রাইন গ্ল্যান্ড। এর ভিতরে প্যানক্রিয়াস থেকে তৈরি হয় কি? অ্যামাইলেজ। এই অ্যামাইলেজের কাজ কি? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, আমরা যে শর্করা জাতীয় খাদ্য খাচ্ছি, এই শর্করা জাতীয় খাদ্য থেকে কি তৈরি করা? গ্লুকোজ। আমরা আরো ডিটেইলসে যখন পড়বো তখন দেখবো যে গ্লুকোজ ডাইরেক্টলি হয় না এটা থেকে, ঠিক আছে? এখন আপাতত মনে রাখি কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি করবে কে? তৈরি করবে এটা? অ্যামাইলেজ। এরপরে আছে কি? ট্রিপসিন। আচ্ছা দেখেন, আরেকটা বিষয় বলি, আমি পৃথিবীর হাজার হাজার ইংরেজি ওয়ার্ড থেকে কিভাবে বুঝবো এটা এনজাইম? বুঝার একটা উপায় আছে। কি উপায়? যে কোনো শব্দের শেষে সাফিক্স আকারে যদি এ এস ই এইটুকু শব্দ যুক্ত থাকে, কি? এ এস ই। দেখেন, মেডিকেলে কিন্তু পড়ালেখার সহজ বিষয় কি? সাফিক্স, প্রিফিক্স। সাফিক্স আর প্রিফিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এমন অনেক জিনিস আছে যেটা শব্দের শেষে বসবে, বসলে এই জিনিসটা বোঝাবে। আবার এমন অনেক জিনিস আছে শব্দের প্রথমে বসবে, যেটা বোঝালে কি এই জাতীয় জিনিস বোঝাবে। ঠিক আছে, তাহলে আপনি কি এক শব্দ দিয়ে অনেকগুলো জিনিস মনে রাখতে পারবেন। যেমন এ এস ই, এই শব্দটা যত শব্দের শেষে থাকবে সবগুলোকে আমরা এক নামে রাখবো, কি? এনজাইম। যেমন কি হাইড্রোলেস, লাইপেস, তারপর কি অ্যামাইলেস, যতগুলো আছে, এন্টারোকাইনেস, যা পাবো, ল্যাকটেস, সবগুলাই কি? এএসসি সাথে যুক্ত থাকবে। আবার দেখেন, কোনো শব্দের শেষে আইটি আয়াত যুক্ত থাকে, যদি আইটি আয়াত যুক্ত থাকে তাকে কি বলে? ইনফ্লামেশন বলে, তাই না? আবার কোনো শব্দের আগে এ যুক্ত থাকে, এ মানে কি? নাই। মেডিকেলে এ বলতে কি বোঝায়? নাই, নেগেটিভ শব্দ এ। যেমন এ গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট আর এ গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে যার ভিতরে গ্রানিউলস আছে, এ গ্রানুলোসাইট মানে যার ভিতরে গ্রানিউলস নাই। এ ম্যানোরিয়া, শব্দটা কি? এ ম্যানোরিয়া। তাহলে এ মানে কি? নাই। কি নাই? ম্যানোরিয়া মানে মেনস্ট্রুয়াল সাইকেল, মানে মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় না যার, 3 মাস বা তার বেশি সময় যদি মেনস্ট্রুয়াল ব্লিডিং বন্ধ থাকে তাকে আমরা কি বলবো? এ ম্যানোরিয়া। তার মানে এই শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়? নাই অর্থে, নেগেটিভ অর্থে, হয় না অর্থে। ঠিক আছে, এরকম সাফিক্স আর প্রিফিক্স যদি মনে রাখেন হাজার হাজার শব্দ কি এমনিতে মনে রাখতে পারবেন। ওকে, তাহলে এনজাইম মনে রাখার উপায় কি? এএসি। এখন আমরা কি
সব নিয়মেরই কি ব্যতিক্রম থাকে। সন্ধি করছি না আমরা, সন্ধিরও কি ব্যতিক্রম ছিল না, যে ব্যতিক্রমগুলো মুখস্থ করছে বাকিগুলো নিয়মের মধ্যেই ছিল। এখানেও কি কিছু ব্যতিক্রম থাকবে। যেমন এটা আমরা বললাম ট্রিপসিন, ইটস এনজাইম, বাট শেষে কি এএসি আছে না, এটা একটা ব্যতিক্রম, মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ট্রিপসিনের কাজ কি? ট্রিপসিন তৈরি হয় কোথা থেকে? প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস থেকে নালীর মাধ্যমে এটা কোথায় আসে? ডিউডেনামে আসে, তাই না? প্যানক্রিয়াস থেকে নালীর মাধ্যমে কোথায় আসে? ডিউডেনামে আসে। দেখেন আমরা যদি এইভাবে ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে আঁকি তাহলে কি এটা স্টোমাক, স্টোমাকের এখান থেকে কি আমরা ওই নালীর মাধ্যমে প্যানক্রিয়াস আঁকতেছি। তাহলে প্যানক্রিয়াসের এই অংশ একটা অংশ, তাই না? আর এই অংশটা কি আরেকটা অংশ। এখানে নালীর মাধ্যমে কি বিভিন্ন রকম হরমোন, মিউকাস মেমব্রেন, যেটা ক্ষারীয় উপাদান কোথায় আসবে? এখানে আসবে। খাবারগুলা এখান থেকে ডাইজেশনের জন্য রেডি হয়ে কোথায় আসবে? এখানে আসবে। এখানে সেই রস, আরেকটা থাকবে কি পিত্ত রস, তাই না? আমরা এখানে যদি লিভারটা আঁকি তাহলে কি লিভারের নিচে কি থাকে? গল ব্লাডার। গল ব্লাডার থেকে কি পিত্ত রস এখানে চলে আসতেছে। তাহলে পিত্ত রস এবং প্যানক্রিয়াটিক রস, এই রসের সাথে যখন খাবারটা মিশবে, খাবারটা সামনের দিকে যাবে আর হজম হবে, যাবে আর হজম হবে। হজম হতে হতে একদম কি লার্জ ইন্টেস্টাইনে এসে যখন পড়বে তখন আর কোনো হজম নাই, তখন সেটা কি স্টুল। ওকে, তাহলে প্রায় 7 মিটার লম্বা রাস্তা শুধু খাবারটা যাবে আর কি হজম হবে। ঠিক আছে, এখন কথাটা বুঝেন। এই যে এই অংশটা, যে অংশটা বিভিন্ন ধরনের এনজাইম রিলিজ করতেছে, মিউকাস রিলিজ করতেছে, এই অংশটা কিন্তু দুইটা কাজ করে। একটা কাজ খাবার হজমে সাহায্য করে, আরেকটা কাজ কি ডিউডেনাম আলসারের ঝুঁকি থেকে কি ডিউডেনামকে রক্ষা করে। কারণ এইগুলো হচ্ছে ক্ষারীয় রস। স্টোমাকের সাথে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না? স্টোমাক তো হাইড্রোক্লোরিক অ্যাসিডে প্রোটেক্টেড, তাই না? এতে 4টা লেয়ার আছে, 4টা লেয়ার দিয়ে স্টোমাক প্রোটেক্টেড। বাট এটা কিন্তু 4টা লেয়ার নাই। তাহলে নরমাল খাবারের সাথে মিশ্রিত যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে যদি এসে পড়তো কি হবে? এখানে ডিউডেনাম আলসার হয়ে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, বাট এটা এসে যদি কোনো ক্ষারীয় রসের সাথে মিশে তাহলে অ্যাসিডের অ্যাসিডিটি কি হবে? কমে যাবে, প্রশমিত হয়ে যাবে। তখন আর এখানে কি আলসার হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, এটা আমরা পরে যখন গ্যাস্ট্রিক আলসার করবো এই বিষয়গুলো কি আরো ক্লিয়ারলি জানতে পারবেন। এখন আপাতত আমরা মনে রাখি যে এখান থেকে কি প্যানক্রিয়াটিক জুস আসতেছে, যে জুসে কি আছে বিভিন্ন ধরনের এনজাইম আছে। এই এনজাইমগুলো খাবার হজমে সাহায্য করে। তাহলে প্যানক্রিয়াসকে আমরা কি বলতেছি? এক্সোক্রাইন গ্ল্যান্ড। এই শর্তে যদি এটা মেইন শর্ত হয় তাহলে কি প্যানক্রিয়াসকে আমরা কি বলতেছি? এক্সোক্রাইন গ্ল্যান্ড। এখন আমরা এন্ডোক্রাইন অংশে যদি আসি, প্যানক্রিয়াস এমন একটা গ্ল্যান্ড যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টা হরমোন তৈরি করতেছে। এর ভিতরে 2টা তো আমাদের সবার মুখস্থ না। এক নম্বরটার নাম কি ইনসুলিন, আরেকটার নাম কি গ্লুকাগন, আরেকটার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। ওকে, এই 3টা হরমোন। আমরা সোমাটোস্ট্যাটিনের কথা এখন আপাতত ভুলে যাই। সহজভাবে আমরা যখন এন্ডোক্রাইন সিস্টেম করব তখন আমরা সোমাটোস্ট্যাটিনটা বুঝবো। এখন আপাতত মনে রাখি কি ইনসুলিন আর গ্লুকাগন। দেখেন ইনসুলিন ভেরি মাচ ভাইটাল হরমোন ফর আস, তাই না? আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন ইনসুলিন না? ইনসুলিন যদি আমার রক্তে না থাকে কি হবে? আমার ডায়াবেটিক্স হয়ে যাবে। কেন ইনসুলিন না থাকলে ডায়াবেটিক্স হবে? হ্যাঁ, ইনসুলিন ইজ এ হরমোন, যে হরমোন কি করে ব্লাড থেকে গ্লুকোজগুলোকে সেলের ভিতরে ঢুকাতে সাহায্য করে। এখন যদি ইনসুলিন না থাকে তাহলে রক্তের গ্লুকোজ কি থাকবে? রক্তের মধ্যে থাকবে, সেলের মধ্যে যাবে না। যদি সেলের মধ্যে না যায় রক্তের গ্লুকোজ লেভেলটা নরমালের তুলনায় বেড়ে যাবে, আর এই বেড়ে যাওয়াটাকে আমরা বলতেছি কি ডায়াবেটিস। ঠিক আছে, এখন ইনসুলিন আপনার মোটামুটি ভালোই আছে, গ্লুকাগনের পরিমাণ যদি বেড়ে যায় তাও কিন্তু ডায়াবেটিস হবে আপনার। গ্লুকাগন কি করে? আমাদের লিভারে গ্লুকোজ কি জমা থাকে, তাই না? গ্লাইকোজেন আকারে। গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজ ভারসাম্য রক্ষা করতে হবে না? ইনসুলিন কি করে? রক্তের গ্লুকোজ কমায়। রক্তের মধ্যে গ্লুকোজ আছে ধরেন, এখন ইনসুলিনের কাজ গ্লুকোজগুলোকে কি কোষে পাঠিয়ে দিচ্ছে, তাহলে ব্লাড গ্লুকোজ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে না? কমে গেলে গ্লুকাগন আবার কি করবে? লিভার থেকে গ্লুকোজগুলোকে ব্লাডের ভিতর পাঠিয়ে দেবে। ব্লাডে গ্লুকোজের একটা কনস্ট্যান্ট লেভেল থাকতে হবে, 3 থেকে 4 বা 3 থেকে 6 এরকম একটা লেভেল থাকতে হবে। কারণ কি আপনার ব্রেন, আমাদের শরীরের যে ভাইটাল অর্গান, এই ব্রেনটা একটা মিনিট থাকতে পারবে না গ্লুকোজ ছাড়া। কারণ কি ব্রেনের ভিতর সারাদিন কাজ হচ্ছে, তাই না? ব্রেন কিডনির কাজ দেখে, হার্টের কাজ দেখে, লাংসের কাজ দেখে, সবার কাজ দেখে। ওই কাজ দেখার জন্য তার কি প্রচুর এনার্জি ইউটিলাইজেশন করতে হয়। আর এনার্জিগুলো আসে কোথা থেকে? গ্লুকোজ থেকে। তার মানে ব্রেনের সার্বক্ষণিক গ্লুকোজ কি সরবরাহ লাগবে। তাহলে ব্রেনে যদি কি হয় গ্লুকোজের অভাব হয়, মাথা ব্যথা করবে, কিন্তু মাথা জানাই দিবে যে কি গ্লুকোজের অভাব আছে। ব্রেনে যদি অক্সিজেনের অভাব হয়, অক্সিজেনের অভাব হলে গ্লুকোজ কি হবে না? উড়বে না। আমরা রান্না করতেছি না, খাবার রান্না করে তো খাচ্ছি, এখন গ্লুকোজ থেকে শক্তি তৈরি করতে হলে রান্না করতে হবে। এই রান্নাটা করবে কি? অক্সিজেন।
যে কোনো জিনিস পুরানোর জন্য কি লাগে? কাঠ। পুরানোর জন্য কি লাগে? কাঠ লাগে, তাই না? এখন মনে করেন এই রুমে আমি কোনো বাতাস নাই, ধরেন এই রুমে কোনো বাতাস নাই, আপনি কাঠ দিয়ে সারাদিন চেষ্টা করে আগুন ধরাতে পারবেন? দহন জিনিসটা কি? দহন হচ্ছে কার্বন যোগ অক্সিজেন সমান সমান কার্বন ডাই অক্সাইড, এটাই দহন। তার মানে কি কাঠের ভিতর কি আছে? কার্বন আছে। বাতাসে কি আছে? অক্সিজেন আছে। এই বাতাসে অক্সিজেন এবং কার্বন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, তখনই আগুন জ্বলবে। এর আগে কোনো আগুন জ্বলাজ্বলি নাই, ঠিক আছে? আমরা অনেক সময় বলি না, আচ্ছা ওটা পরে, এসব বলে সময় চলে যাবে। তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুইটা কি খুবই স্পেশাল হরমোন ফর আস, তাই না? এই দুইটা হরমোন কোথা থেকে তৈরি হয়? প্যানক্রিয়াস থেকে, ঠিক আছে? গ্লুকাগন ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়ায়, ইনসুলিন ব্লাডের গ্লুকোজ লেভেল কমায়। হ্যাঁ, লিভার থেকে যে গ্লাইকোজেন থাকে, গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে, ঠিক আছে? আর ইনসুলিন কি করে? উল্টা কাজ, সে গ্লুকোজগুলোকে দিয়ে কি করে? গ্লাইকোজেন তৈরি করে। ক্লিয়ার? গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজের কেস্টোর ফর্ম, এরকম অসংখ্য গ্লুকোজ একত্র হয়ে কি তৈরি করে? গ্লাইকোজেন তৈরি করে। ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, ঠিক আছে? দেখেন ওইখানে ভুল থাকতে পারে, ইনসুলিনের জায়গায় এরকম হবে, ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, আর গ্লুকাগন কি হবে? ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। হ্যাঁ, ইনসুলিনের চিহ্নটা নিচের দিকে হবে। ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, গ্লুকাগন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, ঠিক আছে? বই যেটা আছে সেটা চেঞ্জ করেন। আচ্ছা, এখন আমরা আরেকবার বলি, যদি পরীক্ষায় আসে ওয়াই প্যানক্রিয়াস কল মিক্সড গ্ল্যান্ড, আপনি কি বলবেন? ঠিক আছে, যে সকল গ্ল্যান্ডের ভিতরে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই ধরনের বৈশিষ্ট্য আছে তাদেরকে কি বলে? মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াসের ভিতরে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন এক্সোক্রাইন বৈশিষ্ট্যের কারণে প্যানক্রিয়াস বিভিন্ন ধরনের এনজাইম যেমন অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন নিঃসরণ করে, আবার এক্সোক্রাইন বৈশিষ্ট্যের কারণে ইনসুলিন এবং গ্লুকাগন নামক হরমোন নিঃসরণ করে। এই কারণে প্যানক্রিয়াসকে কি বলা হচ্ছে? ঠিক আছে, সো দ্যাট প্যানক্রিয়াস কল মিক্সড গ্ল্যান্ড। শেষ, ক্লিয়ার? ওকে, এরপরে আমরা পড়ব লিভার। লিভারে যদি আপনার আসে, তাহলে লিভারের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাংশন অফ লিভার, ঠিক আছে? রাইট ডাউন দ্য ফাংশন অফ লিভার, ঠিক আছে? ওয়াই লিভার কল কি? লিভারকে কি বলা হয়? জৈব রসায়নগার, তাই না? দেখেন এখানে দিয়ে দেওয়া আছে অর্গানিক ল্যাবরেটরি। সহজ কথা, লিভারকে কেন অর্গানিক ল্যাবরেটরি বলা হয়? অথবা রাইট ডাউন দ্য ফাংশন অফ অর্গানিক ল্যাবরেটরি। যদি প্রশ্ন পরীক্ষা এইভাবে আসে, রাইট ডাউন দ্য ফাংশন অফ অর্গানিক ল্যাবরেটরি, তাহলে কার ফাংশন লিখবেন? লিভারের ফাংশন লিখবেন। তার মানে আপনাকে আগে জানতে হবে লিভারকে কি বলে? অর্গানিক ল্যাবরেটরি অফ আওয়ার বডি। ল্যাবে কি হয়? বিক্রিয়া হয় না, মেটাবলিজম হয়, তাই না? মেটাবলিজম মানে কি? অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, তাই না? বিক্রিয়া। দেখেন এখানে কি পানি ভেঙে কি তৈরি হয়? হাইড্রোজেন এবং কি অক্সিজেন। যদি এটা তৈরি হয়, হ্যাঁ এটা যদি তৈরি হয় তাহলে কি হবে? দুইটা হাইড্রোজেন মিলে একটা অক্সিজেনের সাথে, তাই না? এটা যদি তৈরি হয়, আবার উল্টা যদি আমি লিখি, দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে কি তৈরি হয়? পানি তৈরি হয়। তাহলে সমস্যা আছে? হাইড্রোজেন পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হতে পারে, আবার অক্সিজেন এবং কি হাইড্রোজেন যোগ হয়ে পানি তৈরি হতে পারে। তাহলে এটা হচ্ছে কি? দুইটাকে আমরা বলতেছি মেটাবলিজম। কি বলি? মেটাবলিজম। এই একটা হচ্ছে কি ক্যাটাবলিজম, একটা হচ্ছে কি অ্যানাবলিজম। ক্যাটাবলিজম মানে ভাঙন, অ্যানাবলিজম মানে কি গড়া, জিনিসটাকে তৈরি করা। ওকে, এই দুইটা মিলা হচ্ছে মেটাবলিজম। এই যে মেটাবলিজম আমাদের দেহের অ্যাপ্রক্সিমেট 99% মেটাবলিজম কোথায় হয়? লিভারে হয়। সেই জন্য লিভারকে বলা হচ্ছে কি জৈব রসায়নগার অথবা অর্গানিক ল্যাবরেটরি। তাহলে এই অর্গানিক ল্যাবরেটরির কাজ কি? ফাংশন কি? এক নাম্বার, লিভার দেহের 99% মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, তাই না? বায়োকেমিক্যাল যত রিঅ্যাকশন আমরা হচ্ছে এর ভিতরে কি প্রায় 99% রিঅ্যাকশন করার মতো এনজাইম কোথায় রয়েছে? লিভারে রয়েছে, ঠিক আছে? ড্রাগ মেটাবলিজম বলেন। যদি লিভার না থাকতো তাহলে কি এই যে আমরা যে একটা ড্রাগ খাচ্ছি, এই ড্রাগের মেটাবলিজমই কি হতো না। মেটাবলিজম না হলে ড্রাগটা শরীর থেকে কি সহজে বের হতে পারতো না। যে ড্রাগের মেটাবলিজম যত বেশি হবে সে তত দ্রুত কি হবে? শরীর থেকে বের হয়ে যাবে। ওকে, একটু দেখেন লিভারের মেটাবলিজমটা। প্রথমে কি দেওয়া আছে? রক্তের অতিরিক্ত গ্লুকোজকে কি করে? গ্লাইকোজেন আকারে
জমা রাখে। এটাও তো আমরা কিছুক্ষণ আগে বললাম, তাই না? যদি লিভার হয়, লিভারে কি করবে? রক্তের অতিরিক্ত গ্লুকোজগুলা গ্লাইকোজেন আকারে কি থাকবে? জমা থাকবে। 2 নম্বরটা কি বলছে? লিভার হতে পিত্তরস তৈরি হয়। এটাও আমরা কিছুক্ষণ আগে বললাম, তাই না? লিভার থেকে কি তৈরি হয়? পিত্তরস তৈরি হয়। ঠিক আছে, এই পিত্তরসগুলা কি জমা হয় কোথায় এসে? পিত্তথলিতে। ঠিক আছে, তাহলে পিত্তথলি পিত্তরস তৈরি করে না, পিত্তরস তৈরি করে লিভার। তবে লিভার যে পিত্তরস তৈরি করে এটা অনেক হালকা। এই হালকা পিত্তরসটাকে ঘন বা কনসেন্ট্রেটেড করার কাজ কার? পিত্তথলি। ঠিক আছে, পিত্তথলি শুধু এটাকে ঘন করে। ক্লিয়ার কিনা এটা? জি। তাহলে পিত্তথলি পিত্তরস তৈরি করে না, শুধুমাত্র কি রাখে? জমা রাখে। ওকে ফাইন। তাহলে দুইটা কাজ কি পেলাম? পিত্তরস তৈরি করে। নেক্সট ওয়ান কি বলছে? যকৃত ভিটামিন এবং মিনারেল কি করে? সঞ্চিত রাখে। খুবই ভাইটাল আরেকটা কাজ। আমাদের দেহের গুরুত্বপূর্ণ ভিটামিন, যেগুলো লিপিড সলিউবল ভিটামিন, এই টাইপের ভিটামিনগুলো আর কিছু মিনারেল, ঠিক আছে, এই মিনারেলগুলো এরা কি করে রাখতেছে? স্টোর করে রাখতেছে। যখনই প্রয়োজন হবে এটা কি ওই জায়গা থেকে বের করে দিয়ে দিবে। নেক্সট ওয়ান, লিভার রক্তকণিকা উৎপাদন এবং ভাঙনে সাহায্য করে। ঠিক আছে, লিভারের সাথে আরেকটা জিনিস শিয়া থাকে কি? আমরা যদি বলি লিভারের সাথে আরেকটা জিনিস থাকে, সেটা স্প্লিন, তাই না? প্লিহা। লিভার থেকে আরেকটা দূরে কি থাকে? স্প্লিন থাকে। ঠিক আছে, এই স্প্লিনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি? আমরা জানি আমাদের আরবিসি বাঁচে কতদিন? 120 দিন। তাহলে 120 দিন পর পর আরবিসি গুলো নষ্ট হয়ে যায়। এই আরবিসি গুলো ভাঙার কাজে সাহায্য করে কি? স্প্লিন। স্প্লিন যদি বড় হয়ে যায়, আরবিসি ভাঙনের হারও কি অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আপনার অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা, হেমোলাইটিক অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা কি অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এবং দেখেন আরবিসি তৈরিতে কিভাবে সাহায্য করতেছে? আরবিসি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? হিমোগ্লোবিন। আরবিসি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি কি তৈরি হবে? হিম তৈরি হবে আর গ্লোবিন তৈরি হবে। গ্লোবিন তো আমরা বিভিন্ন প্রোটিন থেকে পাবো, অ্যামাইনো অ্যাসিড থেকে পাবো। হিমের অংশটাকে যদি আমরা ভাঙি কিতে তৈরি হবে? আয়রন, বিলিরুবিন। এই বিলিরুবিনটা কোথা থেকে তৈরি হয়? লিভার থেকে তৈরি হয়, তাই না? তার মানে কি, যদি বিলিরুবিনের অভাব হয় সেই ক্ষেত্রে আপনার শরীরে কি তৈরি হবে না? আরবিসি তৈরি হবে না। তাহলে রক্তকণিকা ভাঙনে এবং কি রক্তকণিকা তৈরিতে কি ডাইরেক্টলি সাহায্য করে কে? লিভার। নেক্সট ওয়ান, লিভার যদি আমরা তো বলতেছি এখন আমরা কোনো প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন করি না, তাই না? নর্মাল কন্ডিশন, বিলিরুবিন নর্মাল আছে, আপনি সুস্থ থাকবেন না। বিলিরুবিন বেড়ে গেলে আমরা কি বলবো? জন্ডিস বলবো। তো এখন তো আমার বাড়ে নাই, এখন আমার সবকিছুই কি আছে? নর্মাল আছে। যখন বাড়বে, কেন বাড়বে এটা কারণ সহ বলবেন ওই সময়। ঠিক আছে, আপাতত বুঝেন যে বিলিরুবিন বা বাইল তৈরি হয় কোথা থেকে? লিভার থেকে। আর জন্ডিস কোনো রোগ না, ঠিক আছে? জন্ডিস, জ্বর এগুলো কোনো রোগ না, এগুলো হচ্ছে কি সিমটমস অফ এ ডিজিজ, তাই না? জন্ডিস হওয়া মানে আমি বুঝবো লিভার ডিজিজের একটা লক্ষণ। জন্ডিস হওয়া মানে আমি বুঝবো ব্লাড ডিজিজের কি একটা লক্ষণ। ঠিক আছে, তার মানে কি বিলিরুবিন বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? লিভারের সমস্যার কারণে, পিত্তের সমস্যার কারণে, অথবা কি ব্লাডের সমস্যার কারণে। তাহলে বিলিরুবিন বেড়ে যাওয়াটা রোগ না, বিলিরুবিন বেড়ে যাওয়াটা কি লক্ষণ। এটা আমাকে বলে দিবে আমার হয় ব্লাডের সমস্যা আছে, অথবা গল ব্লাডারের সমস্যা আছে, অথবা কি লিভারের সমস্যা আছে। জ্বর কোনো রোগ না। আচ্ছা, আরেকটা বিষয় বুঝেন, গল ব্লাডার কিন্তু আমার শরীরের জন্য ভাইটাল অর্গান না, তাই না? 5টা ভাইটাল অর্গানে একটা না। এখন বুঝেন গল ব্লাডারের কাজ কি? পিত্তরস তৈরি করা, তৈরি করা না, জমা রাখা। যাদের গল ব্লাডার কেটে ফেলে দিচ্ছে তাদের কি বলতেছে? দুইটা কথা ডাক্তার বলে দিচ্ছে। 1 নাম্বার কথা, চর্বি জাতীয় খাবার যতটুকু পারেন কম খাবেন, দেখে শুনে খাবেন ইত্যাদি বলে দিচ্ছে। 2 নাম্বার, একটা গ্যাস্ট্রিকের ওষুধটাকে পার্মানেন্টলি কি লিখে দিচ্ছে। কারণ যখনই গল ব্লাডার থাকছে না, গল ব্লাডার থাকতেছে না, তখন কি করতেছে? পিত্তের এই লাইনটা ডাইরেক্ট করে দিচ্ছে। তার মানে এদিক থেকে যখন আসতেছে পিত্তরসটা, সেটা অনেক হালকা পিত্তরস। ঠিক আছে, ঘন পিত্তরসটা হয় কোথায়? গল ব্লাডারে। তাহলে ঘন পিত্তরসটা আসতে পারতেছে না, আসতেছে কি হালকা পিত্তরস। এই হালকা পিত্তরস চর্বি জাতীয় খাবার সহজে কি করতে পারে না? হজম করাতে পারে না। তখন চর্বি জাতীয় খাবার খেলে ডায়রিয়া ও অন্যান্য সমস্যা কি হয়ে যেতে পারে, অথবা ডিউডেনাম আলসারের ঝুঁকি অনেক বেশি থাকে। ঠিক আছে, যাদের গল ব্লাডারের প্রবলেম আছে তাদের কিন্তু সবসময় ডিউডেনাম আলসারের ঝুঁকিটা থেকেই যাবে। নেক্সট ওয়ান বলছি, কার্বোহাইড্রেট, লিভার কার্বোহাইড্রেট এবং প্রোটিন ও ফ্যাট বিপাকে, যেহেতু এটা মেটাবলিক অর্গান, তাহলে কি কার্বোহাইড্রেট মানে শর্করা,
তারপরে কি প্রোটিন মানে আমিষ, আর স্নেহ মানে কি ফ্যাট। ফ্যাট জাতীয় খাবার কি বিপাকে মানে কি মেটাবলিজমেও সাহায্য করবে। নেক্সট লাস্ট ওয়ান, প্লাজমা প্রোটিন তৈরি করা। প্লাজমা প্রোটিন কি কি? আমাদের দেহে 4টা প্লাজমা প্রোটিন আছে, অর্থাৎ প্লাজমাতে 4 ধরনের প্রোটিন থাকে। কি কি আমরা পড়বো ব্লাডে। কি কি থাকে? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। এই 4টা প্লাজমা প্রোটিন কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয়। তার মানে লিভারে যাদের সিরোসিস থাকে দেখবেন গ্যালনে গ্যালনে প্লাজমা দিচ্ছে। কিসের জন্য? তাদের শরীরে কি তৈরি হয় না? এই প্লাজমা তৈরি হয় না, প্লাজমা প্রোটিন তৈরি হয় না, অ্যালবিউমিন দিতে হয় আলাদাভাবে। ক্লিয়ার এটা? তাহলে আমরা যদি চিন্তা করি লিভারের ফাংশন কি, লিভারকে কেন কি বলা হয়? জৈব রসায়নগার বলা হয়। উত্তর দিতে পারবো না? পারবো কি না বলেন তো স্যার, লিভারকে কেন? করতে হবে, ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট ওয়ান আমরা কি বলবো? ডাইজেস্টিভ এনজাইম। দেখেন আমাদের দেহে মোটামুটি মেইনলি 3 ধরনের খাবারকে কি হতে হয়? ডাইজেস্ট হতে হয়, হজম হতে হয়, তাই না? আচ্ছা, এই খাবারগুলো হজম হওয়ার জন্য আমাদের পরিপাকতন্ত্রে যে এনজাইমগুলো আছে ওই এনজাইমগুলোকে আমি কি বলতেছি? ডাইজেস্টিভ এনজাইম। দেখেন সংজ্ঞাটা দেওয়া আছে কোথায়? নিচে সংজ্ঞা দেওয়া আছে, তাই না? বলছে অগ্নাশয় এবং আন্ত্রিক রসে উপস্থিত যে সকল এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে তাদেরকে কি বলা হয়? ডাইজেস্টিভ এনজাইম বলা হয়। লিভারের নিচে, ক্লিয়ার কিনা? লিভারের একদম নিচে দেখেন লেখা আছে কি? ডাইজেস্টিভ এনজাইম। এখন ডাইজেস্টিভ এনজাইমগুলো কি এবং তাদের কাজ কি পরের পেজে লিখে দেওয়া আছে। এটা আপনাদের কাজ হবে কি একটু গুছায় লিখে দিচ্ছি আমরা, ওইভাবে গুছায় মুখস্থ করতে। ঠিক আছে, আমরা প্রথমে কি পড়ব? কার্বোহাইড্রেট ডাইজেশনের সাথে জড়িত এনজাইমগুলো পড়ব। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট কি করি? কার্বোহাইড্রেট ডাইজেশনের সাথে জড়িত এনজাইমগুলো একটু লেখেন। কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট কি লিখতেছি? কার্বোহাইড্রেট ডাইজেশন কারা করে নামগুলো একটু সিরিয়ালি লিখে দিই আমি, তারপরে আপনি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কি? অ্যামাইলেজ, অ্যামাইলেজ। 2 নম্বর হচ্ছে কি? মল্টেস। 3 নম্বর সুক্রেস। 4 নম্বর ইনভার্টেস। 5 নম্বর ল্যাকটেস। ওকে, তাহলে এই 5টা এনজাইম কিসের সাহায্য করে? আরো এনজাইম আছে বাট এই 5টা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 5টা এনজাইম কাজ করতেছে কোথায়? কার্বোহাইড্রেট ডাইজেশনে। কিভাবে করে দেখেন, অ্যামাইলেজের কাজ হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি এটা মূলত কি? স্টার্চ, তাই না? তাহলে এটার কাজ কি? স্টার্চ থেকে মল্টোজ তৈরি করা। আপনি যখন পড়বেন বায়োকেমিস্ট্রি পড়বেন, বায়োকেমিস্ট্রিতে এইভাবে বলবে যে আমাদের যে স্যাকারাইডগুলো আছে, কার্বোহাইড্রেটগুলো আছে, এগুলো বিভিন্ন ভাগে বিভক্ত। যেমন এটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা গ্লুকোজ। ডাইস্যাকারাইড আছে, 2টা গ্লুকোজ মিলে একটা হবে। ট্রাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। তাহলে এটা একটা কি? পলিস্যাকারাইড, মানে অনেকগুলা গ্লুকোজের একটা দলা। ঠিক আছে, আমরা ভাতকে যদি দলা করি হবে না? তাহলে অনেকগুলা ভাতের একটা দলা। ঠিক আছে, আমরা নলা বলি, তাই না? এক লোকমা বলি। তাহলে লোকমার মধ্যে কতগুলা ভাত থাকে? অনেকগুলা না? ঠিক স্টার্চ হচ্ছে এমন একটা অংশ, এমন একটা উপাদান যে উপাদানের মধ্যে অসংখ্য কি আছে? গ্লুকোজ আছে। তাহলে এই গ্লুকোজ স্টার্চ মলিকুলসটাকে ভেঙে কিসে পরিণত করবে? অ্যামাইলেজ, মল্টোজ। মল্টোজ মানে কি? একটা ডাবল গ্লুকোজ মলিকুল। তার মানে 2টা গ্লুকোজ আছে এরকম একটা মলিকুলকে আমরা কি বলতেছি? মল্টোজ। এখন এই মল্টোজ থেকে গ্লুকোজ তৈরি করবে কে? মল্টেস এনজাইম। দেখেন এটা হচ্ছে মল্টোজ, এটাকে যে ভাঙবে তার নাম কি? মল্টেস। তাহলে মল্টেসের কাজ কি হবে? মল্টোজকে গ্লুকোজে পরিণত করা। ক্লিয়ার কিনা? তাহলে মল্টোজ থেকে গ্লুকোজ করবে কে? মল্টেস এনজাইম। সুক্রেস, সুক্রেসের কাজ কি? আমাদের শরীরে এমন কিছু জিনিস আছে যে এটাতে কি থাকে? 2টা। মল্টোজ ছাড়াও আমাদের শরীরে কি এমন অনেক মলিকুল আছে যেখানে কি 2টা করে কি থাকে? সল্ট থাকে। যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ একসাথে থাকতে পারে কিসে? গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ। তাহলে এটা ভাঙবে কাকে? সুক্রোজ। ফলের মাধ্যমে গ্লুকোজও পান, ফ্রুক্টোজও পান। ফ্রুক্টোজ আর গ্লুকোজের মধ্যে পার্থক্যটা কি?
গ্লুকোজ রক্তের ভিতরে মানে সেলের ভিতরে যাওয়ার জন্য ইনসুলিন লাগবে, কিন্তু ফ্রুক্টোজ সেলের ভিতরে যাওয়ার জন্য কি লাগবে না, কোনো ইনসুলিন লাগবে না। সেই জন্য যদি কোনো পেশেন্ট অনেক দুর্বল হয় এবং ডায়াবেটিক্সের রোগী হয়, তাকে যদি কোনো স্যালাইন দেওয়া লাগে, কিসের স্যালাইন দেওয়া লাগবে? ফ্রুক্টোজের স্যালাইন দেওয়া লাগবে, গ্লুকোজের স্যালাইন দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করতে পারে কে? সুক্রোজ। ওকে, এরপরে কি? ইনভার্টেজ। ইনভার্টেজের কাজ কি? নরমাল সুগার, হ্যাঁ, মিষ্টি জাতীয় জিনিস যেগুলো আমরা সুগার বলতেছি, সুগার থেকে ডাইরেক্ট কিসে পরিণত করে? গ্লুকোজ। আলটিমেট দেখেন সব জায়গায় কিন্তু গ্লুকোজ, কারণ আমার সেলগুলো কি গ্রহণ করতে পারে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো কি করতে পারে? গ্রহণ করে শক্তি তৈরি করতে পারে। তার মানে আমি যে খাবারই খাই হজম হয়ে কিসে পরিণত হবে? কার্বোহাইড্রেট হলে সেটা গ্লুকোজে পরিণত হবে। ওকে, এরপরে ল্যাকটেজ। ল্যাকটেজ কি? মিল্ক সুগার। দুধের ভিতরে সুগার আছে না? মিল্ক সুগার। তার মানে কি? দুধের ভিতরে, দুধ হচ্ছে কি সুষম খাদ্য বলি, তাই বলি না? দুধের রং সাদা কেন জানেন? রং সাদা, দেখেন এটা হাইপোথেটিক্যাল, আমি যেটা বলবো সেটা কি হাইপোথেটিক্যাল, সায়েন্টিফিক প্রুফ না। দুধের রং সাদা কেন? যদি এই প্রশ্নের উত্তর দেন তাহলে আপনাকে যেতে হবে কেন এইখানে, এই কাপড়ের রং সাদা কেন? সাদা করা হয় না সেজন্য না। তাহলে এটা কালো কেন? চোখেও না। বেসিক জিনিস কি? আমরা কোনো জিনিস দেখি কখন? যখন আলো ওইখানে লেগে প্রতিফলিত হয়ে আমার চোখে আসে, তখনই আমি জিনিসটা দেখি না। আমার চোখ থেকে তো কোনো আলো যাচ্ছে না, তাই না? এখন চিন্তা করেন, একটা জিনিস লাল কেন লাল? কারণ আলো যখন, দেখেন সাদা আলোটা যখন এর উপর পড়তেছে, এই কাপড়টার বৈশিষ্ট্য কি? এই লাল রংটাকে কি করে না, সব আলোকে অ্যাবজর্ব করে, শোষণ করে নেয়। শুধুমাত্র লাল আলোটাকে কি করে দেয়? রিফ্লেক্ট করে দেয়। লাল আলো রিফ্লেক্ট করার কারণে আমি তাকাচ্ছি, আমার চোখে কি আসতেছে? লাল আলো আসতেছে, এটাকে আমি কি দেখি? লাল দেখি। তাহলে সাদা আর কালোর মধ্যে পার্থক্য কি? সাদা হচ্ছে এমন একটা জিনিস, যেমন বাল্বের আলোটা সাদা দেখতেছি আমি, পাঞ্জাবির কালারটা সাদা দেখতেছি। সাদা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবগুলাকে কি করে? রিফ্লেক্ট করে দেয়। সবগুলো আলো যেখানে একসাথে থাকবে সেটাই সাদা। আমাদের যে সাতটা রং বেনিয়া সহকলা পড়ছি না, ওই সাতটাই যার ভিতরে থাকবে, যে সাতটাকে একত্রে রিফ্লেক্ট করে দেয়, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? সাদা। আর যেটা কালো সেটা কি? সবগুলাকে শোষণ করে রাখে। কালার যতগুলো আছে সবগুলাকে একটাও ছাড়ে না। যেহেতু কোনো রং ওখান থেকে আসেই না, আমরা কি দেখি? ওটা কালো দেখি। ঠিক আছে, এখন একই বিষয়, দুধের কালার সাদা এই কারণে, যদি আমরা এই হাইপোথিসিস থেকে ওইটাকে বর্ণনা করি, দুধের কালার সাদা এই কারণে, কি কারণে? আল্লাহ বানাইছে, এটা একটা বিষয়, এটা আলাদা। এই কারণে যে দুধের মধ্যে সমস্ত পুষ্টি উপাদান আছে, এমন কোনো পুষ্টি উপাদান নাই যে পুষ্টি উপাদানটা কি দুধের ভিতরে নাই। সবচেয়ে আইডিয়াল সুষম খাদ্য কি? দুধ। এবং এটা খাওয়ার বিষয়ে আমাদের সবার অনীহা। সে কারণে আমরা বলছি না, দেখেন আমরা মদ খাওয়ার জন্য বারে যাই, দুধ আমাদের বাসায় আসে দুধ দেওয়ার জন্য। প্যারাডক্স না? আমার তো উচিত ছিল দুধ নিতে যাওয়া, তাই না? মদ আলা মদ দিয়ে নিয়ে ঘুরবে যে ভাই খান খান খান, না, ওইটা খাওয়ার জন্য আমি কই যাব? বারে যাবো, হাজার হাজার টাকা খরচ করবো, আর দুধ আলা আসলে না দুধ খাবো না, বাচ্চাকে দুধ দিব না। ওকে ফাইন। তাহলে ডাইপেপটাইড, ডাইপেপটাইড কি? প্রোটিন। এটা থেকে লাস্টে তৈরি হবে কি? অ্যামাইনো অ্যাসিড। কে করবে এই কাজটা? ট্রিপসিন। ক্লিয়ার কিনা? এখন ট্রিপসিন ডাইরেক্টলি কাজ করতে পারবে না, ট্রিপসিনটা সবসময় ইনঅ্যাক্টিভ থাকে। এই ইনঅ্যাক্টিভ ট্রিপসিনকে এন্টারোকাইনেস নামক এনজাইম কি করবে? অ্যাক্টিভ ট্রিপসিনে পরিণত করবে। তাহলে এন্টারোকাইনেসের কাজ কি? ইনঅ্যাক্টিভ ট্রিপসিন টু অ্যাক্টিভ ট্রিপসিন। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ ট্রিপসিনটাকে কিসে করবে? অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ হওয়ার পর সে কি করবে? ডাইপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করবে। আর লাস্টে যে রেনিন, এই রেনিন কি করবে? মিল্ক প্রোটিন, দুধের ভিতরে যে প্রোটিন অংশটা থাকে, এই মিল্ক প্রোটিন থেকে কি তৈরি করবে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে মিল্ক প্রোটিন টু অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কার কাজ? অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে কার? রেনিনের। দুধের ভিতরে যে প্রোটিনটা থাকে, একে মিল্ক প্রোটিন বলতেছে, এটা থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে রেনিন। ওকে, আচ্ছা, ধরেন একটা বড় প্রোটিন মলিকুল আপনি খেলেন, একটা মাংস খেয়েছেন, তাহলে মাংস একটা বড় প্রোটিন মলিকুল। এই মাংসটাকে ছোট ছোট টুকরায় করবে কে? এন্টারোকাইনেস। পেটে যাওয়ার পরে আমরা দাঁত দিয়ে ভেঙে যথেষ্ট নরম করে দিব। এরপরে পেটে যাওয়ার পরে কি করবে? ইন্টেস্টাইন আসার পরে কাইমোট্রিপসিন এটাকে কি করবে? ছোট ছোট দানায় পরিণত করবে। এই ছোটটাকে আরো ছোট করবে কে?
পেপটাইডেস, তার মানে ডাবল বন্ডেড তৈরি করে দিবে, মানে দুইটা অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত আছে এরকম করে দিবে, ডাইপেপটাইড টাইপেপটাইড তৈরি করবে। এই ডাইপেপটাইড টাইপেপটাইড থেকে কি ট্রিপসিন কি করবে, একদম লাস্টে যে অংশটা অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিনের ক্ষুদ্রতম অংশ কি অ্যামাইনো অ্যাসিড একক, এই অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দিবে। যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমার শরীরে প্রোটিন তৈরি হবে। আমার মাংস কি দিয়ে তৈরি হয়, আমি গরুর মাংস খাচ্ছি, ওইটার অ্যামাইনো অ্যাসিড আমার রক্তে যাচ্ছে, সেলে যাচ্ছে, এটা দিয়ে আমার কি আমার শরীরে মাংস তৈরি হচ্ছে। ওকে, তাহলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে এই ট্রিপসিনটা কি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে বডিতে, এটাকে অ্যাক্টিভ করার জন্য কি লাগে, এন্টারোকাইনেস লাগে। দেখেন আমাদের বডিতে যে মেকানিজমগুলো হচ্ছে, এই মেকানিজমগুলো যদি একবার আপনি অনুধাবন করেন, ঠিক আছে, দেখেন পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে মানুষ, 18,000 সৃষ্টির মধ্যে আপনাকে শ্রেষ্ঠ করা হয়েছে। আপনার কি মনে হয় যে আপনি এমনি খেলনা পুতুল? আপনার ভিতরে যে মেকানিজম সারাক্ষণ হচ্ছে, যে কোনো একটা জায়গায় ছোট্ট একটা ত্রুটি আপনার মৃত্যুর জন্য কি যথেষ্ট, ঠিক আছে। আপনি আপনাকে নিয়ে যদি একবার থিঙ্ক করেন, আর কাউকে নিয়ে থিঙ্ক করেন, আপনি ভাবতেছেন আকাশের তারা নিয়ে ভাবতেছেন, তারার থেকে বেশি কমপ্লিকেটেড আপনি। আপনার শরীরের ভিতরে সব জিনিসগুলো এত বেশি কমপ্লিকেটেড, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন আর কি, কারণ তারার চেয়ে আপনি কি শ্রেষ্ঠ না? ওকে, এটা ক্লিয়ার তো? এই পাঁচটা এনজাইম কোথায় কাজ করতেছে? প্রোটিনে। ওকে, লাস্ট ওয়ান কি? কার্বোহাইড্রেট, সরি ফ্যাট। লাস্ট ওয়ান কি? ফ্যাট। আচ্ছা দেখেন, ফ্যাট জাতীয় খাদ্যে ডাইজেশনের জন্য খুব বেশি এনজাইমের দরকার হয় না। মোটামুটি মেইন এনজাইমটা হচ্ছে কি, একটাই পড়েন ভালো করে, লাইপেস। কি নাম? লাইপেস। লাইপেসের কাজ হচ্ছে ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করা। আমরা জাস্ট ফ্যাটি অ্যাসিডটা বলি। তাহলে ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করবে কে? লাইপেস। তার মানে শরীরে যদি লাইপেস না থাকে, ফ্যাট জাতীয় খাদ্য আপনার কখনোই কি হজম হবে না। তাহলে আমরা পারবো না। ডাইজেস্টিভ এনজাইম কাকে বলে, কোন ডাইজেস্টিভ এনজাইম কি কাজগুলো করে, কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য কোন কোন এনজাইম কি আমাদের লাগে। ওকে, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড। ওকে, এবার আসেন পরের অংশ, সেলিভারি গ্ল্যান্ড। আর কয়টা বাকি আছে এখানে? তিনটা বাকি আছে। ওকে, সেলিভারি গ্ল্যান্ডের পরে দুইটা বাকি থাকে, তাই না? শেষ করে দিচ্ছি আমরা, এখন আর বেশি পড়াবো না। সেলিভারি গ্ল্যান্ড। সেলিভারি গ্ল্যান্ড কাকে বলে? লালা রস। এই যে আমাদের মুখে দেখতেছেন, তাই না, মুখের ভিতরে তিন জোড়া গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে, নালীযুক্ত গ্রন্থি। এই নালীযুক্ত গ্রন্থিগুলোর কাজ কি? আমার মুখটাকে সবসময় ভিজা রাখা, ঠিক আছে। মুখের ভিতরে কোনো খাবার, আমি টোস্ট বিস্কুট খাচ্ছি, এটা যদি ভিজে না যেত